তো স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে আমার ক্লাস 7-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। দেখো ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 9টি প্রশ্নে, মানে 1 করে 1 × 9 = 9। ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পাইবস ও সিজদা প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। আকবর দহশালা ব্যবস্থা চালু করেন 1580 খ্রিস্টাব্দে। দিল্লি শহরের প্রধান জলপথ ছিল যমুনা নদীর ওপর। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। মোঘল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল মোহর নামে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো নীল। মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 4 জন অনুচরের মধ্যে। দুয়ে দাগে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নে, মানে 1 করে 1 × 8 = 8। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? ক্ষমতা। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 খ্রিস্টাব্দে। কাকে চিরাগি দিল্লি বলা হয়? শেখ নাসির উদ্দিনকে। দিনেমার কাদের বলা হয়? দিনেমার ডেনমার্কের অধিবাসীদের বলা হয়। কিলা মুবারক কী নামে বিখ্যাত? লালকেল্লা। বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগর। দহশলা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580 খ্রিস্টাব্দে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খা। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। জাবতি বলতে কী বোঝো? উত্তর লিখবে। জাবতি একটি ঐতিহাসিক ভূমি রাজস্ব ব্যবস্থা যা মুঘল আমলে প্রচলিত ছিল। এই ব্যবস্থা জমির উৎপাদনশীলতা এবং ফসলের বাজার মূল্য বিবেচনা করে রাজস্ব নির্ধারণ করা হতো। মূলত এটি একটি নগদ ভিত্তিক রাজস্ব ব্যবস্থা ছিল। আমুক্তমাল্যক গ্রন্থটি কোন ভাষায় লেখা? তেলেগু ভাষায়। 3 দাগে সত্য মিথ্যা লেখো যে কোনো 2টি। সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। মিথ্যা। জমিদের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হতো জাবতি। সত্য। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময় আগ্রা শহরের বিকাশ শুরু হয়। সত্য। 4 দাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নে, মান 2 করে 2 × 5 = 10। 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? জাহাঙ্গীরের আমলে বাংলার হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন। এদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12-র অনেক বেশি। এদের মধ্যে কয়েকজন ছিলেন ঈশা খাঁ, তার পুত্র মুসা খাঁ, কেদার রায়, প্রতাপাদিত্য, উসমান খাঁ, মজিল কুতুব, রামচন্দ্র, অন্তমাণিক্য প্রমুখ। সিজদা ও পাইবস বলতে কী বোঝো? রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য দিল্লির শাসক গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস নামক পারসিক রীতি দুটি চালু করেছিলেন। সুলতানকে ষষ্ঠাঙ্গ প্রণাম করাই হলো সিজদা, আর পাইবস ছিল সুষ্টানের পদযুগল চুম্বন করার এক প্রথা। ইকতা ও ইকতাদার বলতে কী বোঝো? ইকতা। দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশ ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। ইকতাদার। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা দায়িত্ব থাকা ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। হুন্ডি। তুর্কি শাসকদের আমলে সারাফরা এক ধরনের কাগজ চালু করে। বণিকরা কোনো এক জায়গায় সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যত্র তা ভাঙিয়ে নিতে পারত। এই কাগজকেই বলা হতো হুন্ডি। সুলুইকুল কি? মুঘল সম্রাট আকবর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ গ্রহণ করেন। এই পথকেই বলা হয় সুলুইকুল। পাট্টা ও কাবুলিয়াত কাকে বলে? কাবুলিয়াত। শেরশাহের রাজস্ব ব্যবস্থায় কৃষক জমিতে নিজের সত্ত্বের বিনিময়ে রাজস্ব দেওয়ার জন্য বা রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তা কাবুলিয়াত নামে পরিচিত। পাট্টা। কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লিখে শেরশাহ যে দলিল কৃষককে দিত তা পাট্টা নামে পরিচিত। দ্বীন ইলাহি কি? দ্বীন ইলাহি সুলুইকুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে দ্বীন ইলাহি বলা হয়। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 সালে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল।
নেক্সট পাঁচের দাগে 4 থেকে 5টি বাক্য যে কোনো 4টি, প্রশ্নের মান 3 করে, 3 গুণ 4 সমান সমান 12। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা। ইলতুৎমিশ মারা যাওয়ার পর অভিজাতরা ইলতুৎমিশের পুত্র রুকুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে দেন, কিন্তু রুকুদ্দিন ফিরোজের অযোগ্যতায় সাম্রাজ্যের বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে রাজিয়া অযোগ্য রুকুদ্দিন ফিরোজকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। রাজিয়ার কৃতিত্ব। সুলতান রাজিয়া ছিলেন একজন সুযোগ্য শাসক। তার কৃতিত্বগুলি হলো: 1. শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসে রাজিয়া চারিদিকে বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হন। দক্ষ শাসন পরিচালনা। রাজকার্য পরিচালনা করা, নিয়মিত দরবারের উপস্থিত থেকে পদের অভাব অভিযোগের নিষ্পত্তি ঘটানো, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজে তিনি পুরুষদের সমান দক্ষতা দেখান। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করেন। 3. অভিজাতদের ক্ষমতা। রাজিয়া 40 চক্র বা বন্দেগানি চিলগাড়ি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। বিবিধ গুণ থাকা সত্ত্বেও মূলত অভিজাতদের বিরোধিতা এবং নারী বিদ্বেষী মনোভাবের কারণে সুলতান রাজিয়ার পতন ঘটে। টিকা লেখো। জাগিরদারি ব্যবস্থা। মানসাবদারদের দুভাবে বেতন দেওয়া হতো, নগদে অথবা রাজস্ব বরাদ দিয়ে। রাজস্বের এই বরাদ বলা হতো জায়গির। জায়গির যিনি পেতেন তিনি জায়গিরদার। এই ব্যবস্থাকে বলা হতো জাগিরদারি ব্যবস্থা। যে রাজস্ব আদায় করত তার এক অংশ দিয়ে জায়গিরদার নিজেদের ভরণ পোষণ করতো এবং ঘোড়া সাওয়ারে দেখাশোনা করত। জায়গির মানে কিন্তু জমি নয়, চাষ জমি, বন্দর এলাকা, বাজার এইসবের কথা বা এইসবের থেকেই রাজস্ব আদায়ের বরাদ জায়গির হিসাবে দেওয়া হতো। দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল, কীভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? আজকে দিনের মতো মধ্যযুগেও দিল্লি শহরে জলের তীব্র সমস্যা ছিল। দিল্লি শহরে জল সরবরাহের মাধ্যমে বা সমাধানের জন্য দিল্লির সুলতানরা একাধিক উদ্যোগ নেয়। এই শহরে জল সরবরাহের উৎস ছিল হৌজ বা তালাও। সুলতান ইলতুৎমিশ 8টি কোণ বিশিষ্ট একটি জলাধার হৌজ-ই শামসি বা হৌজ-ই সুলতানি খনন করান। আলাউদ্দিন খলজি খনন করান হৌজ-ই আলাই। গিয়াসউদ্দিন তুগলকাবাদ আর একটি জলাশয় তৈরি করেন যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। ফিরোজ শাহ তুগলক দিল্লি শহরে জল আনার জন্য খাল খনন করান। খলজি বিপ্লব কি? 1290 খ্রিস্টাব্দে আলাউদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও শিশুপুত্র কায়ুমার্সকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। হিন্দুস্তানি অভিজাতদের নেতা জালালউদ্দিন সিংহাসনে বসায় ভারতে খলজি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় এবং ইলবাড়ি তুর্কিদের ক্ষমতা কমে যায়। দিল্লির ক্ষমতায় এই ভালাবদল খলজি বিপ্লব নামে পরিচিত। টিকা লেখো। দাক্ষিণাত্য কত? খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠার শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলো জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে। তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর, গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিল তা হলো না। তার বদলে বহু বছরের রক্তাক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকে স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যেই মারা গেলেন। নেক্সট রয়েছে 8 থেকে 10টি বাক্য যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 সমান সমান 10। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পয়েন্ট করবে ভূমিকা, তারপরে 1 দিয়ে পয়েন্ট করবে উদ্দেশ্য, 2 দিয়ে রাজ কর্মচারী নিয়োগ, 3 দিয়ে রেশন ব্যবস্থা, শেষ পয়েন্ট মূল্যায়ন। পরের প্রশ্ন দেখো রয়েছে শেষ শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। দেখে নাও ক্যান্সারটা। তারপরে দেখো রয়েছে মুঘল আমলে ভারতের বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল, অথবা মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। মুঘল আমলে বাণিজ্যিক প্রসারের কারণ: 1. সরকারি পৃষ্ঠপোষকতা, 2. নগরের পত্তন, 3. উন্নত যোগাযোগ ব্যবস্থা, 4. মুদ্রানীতি, 5. হুন্ডি ব্যবস্থা। শেষ পয়েন্ট উপসংহার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস 7-এ পড়ছে।